সুপ্রিয় দর্শক, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা। আমরা জানি হঠাৎ করে এক আলেম নিখোঁজ এবং তার নিয়ে ব্যাপক উন্মাদনা এবং কিছু জঙ্গি লোক এটা ইসকনকে দায়ী করে এবং সেই হুজুরও ইসকনকে দায়ী করে ইসকনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং হিন্দুদের উপরে আক্রমণ করা এবং ভারত বিরোধী বিভিন্ন ধরনের মতবাদ এবং কলকাতার লোকজন তাদেরকে উঠিয়ে নিয়েছে, কলকাতার ভাষায় কথা বলেছে, এরকম টাইপের কথা বলে তারা এই সমাজে উচ্ছৃঙ্খল করা এবং সাম্প্রদায়িক একটা দাঙ্গা তৈরি করার চেষ্টা করেছিল। যে অপহরণ হয়েছিল সেই মহিবুল্লাহ অপহরণের একটা নাটক আজকে কিন্তু ফাঁস হয়ে গিয়েছে এবং সেই ফাঁসেরই ঘটনাটা আপনাদের কাছে আজকে আমরা তুলে ধরবো। বাংলাদেশের টঙ্গীতে আলোচিত এক আলেম হঠাৎ নিখোঁজ, পরের দিন ফিরে এসে জানালেন তাকে অপহরণ করা হয়েছে, চোখ বাঁধা, মারধর, অ্যাম্বুলেন্সে তুলে নেওয়া যাওয়া, সবাই যেন এক সিনেমার গল্প, কিন্তু বাস্তবতা সিসিটিভির ফুটেজে দেখা গেল বিভিন্ন সত্য। এই অপহরণ নাটকের আসল রহস্য কি আজকের মিডিয়াতে আমরা বিশ্লেষণ করব। এই গাজীপুরে আলোচিত আলেম মুফতি মহিউদ্দৌলা মিয়াজি এর অপহরণ কাহিনী, যা শেষ পর্যন্ত প্রমাণিত হলো এক সাজানো নাটক হিসাবে। আসুন আমরা আসলে প্রথমে শুনি এই পুলিশ অফিসার কি বলে এখানে তার এই ইয়ে সম্পর্কে, সেটা একটু আমরা আগে শুনতে চাই, তারপরে আমরা অন্যদিকে কন্টেন্টে যাব। আমরা যে জিনিসটা জানতে পারি যে উনি আসলে সকালবেলা যখন হাঁটতে বের হন উনি নিজেই একটা পর্যায়ে তার মধ্যে উনি মনে করেন যে তার আরো অনেক দূর এগিয়ে যাওয়া দরকার। তো এরকম ভাবে করতে করতে উনি জয়দেবপুর চৌরাস্তায় আসেন এক পর্যায়ে, সিএনজি কোন এখান থেকে বাদ যুগে উনি এসে যান আপনার কি বলে সুবান গাবতলী থেকে উনি শ্যামলী পরিবহনের একটা টিকিট ক্রয় করেন। টিকিটের ক্রয় করে উনি পঞ্চগড়ে। চিন্তা করেন দর্শক, সে মনে করেছে তার মাথা বলেছে তার আগে এগিয়ে যেতে হবে, সে এগিয়ে যাচ্ছে। কোথায় এগিয়ে যাচ্ছে? সেখান থেকে গেল ঢাকায়, আসলো গাবতলী, আসলো শ্যামলী পরিবহন টিকিট কাটলো, সেখান থেকে আবার পঞ্চগড় গেল। আমরা একটু দেখি যে এই যে পুলিশের কথাটা সত্যতা কতটুক সেটা যদি আমরা একটু দেখি। এখানে দেখেন সকালবেলা ওই যে উনি একা একা হেঁটে বেরোচ্ছে, সেটাও একটু দেখি আমরা। এই যে দেখেন, এই যে সে একা একা হেঁটে বেরোচ্ছে। মোনালিসা হেভি ফ্লো দেখলেন। এখন আমরা একটু জানতে চাই যে ওনার আসলে শেষ বক্তব্য কি, সেটা সম্পর্কে আমরা একটু জানি। দর্শক আপনার থাকবেন, আমরা একটু এই মুফতি মহিবুল্লাহর কথাগুলো একটু শুনি। সবতে থাকি, যাই কোন দিকে যাই বলতে পারি না। এক পর্যায়ে আমি অটো পাইছি, যাওয়ার পরে আমার মাথায় আসলো যে আমি সবতে থাকি, যাই কোন দিকে যাই বলতে পারি না। এক পর্যায়ে আমি অটো পাইছি, অটোতে উঠছি, মেরের বাজার নামছি। নামিয়ার পরে মনে চাইলো যে আমি জয়দেবপুর যাই, সিএনজি দিয়ে জয়দেবপুর গেছি। মাথায় আসলো যে আমি এখন বাসে উঠি, বাসে উঠে তারপরে কোন জায়গায় জানি শ্যামলী না জানি কোন জায়গায় নামাচ্ছি। তারপরে এইখান থেকে আমি আরেকটা বাসে উঠে গাবতলী গেছি। ওইখান থেকে আমি মনে চাইলো যে আমি টিকিট করি, কই যাবো, আমার খেয়াল হলে যে আমি পঞ্চগড় যাই। পঞ্চগড় গভীর অনেক রাত্রে পঞ্চগড় নামছি। নামার পরে হাঁটেছিলাম, কোন দিকে হাঁটেছি আমি জানি না, আমি চিনি না, হাঁটতেছিলাম। এরপর যে আমি দেখি যে পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়, তারপরে পুলিশ লাইন্স, এগুলি হাঁটে পার হয়ে গেছে। বা ভেঙে এক পর্যায়ে আমি একটা শিকল পরনে পাইলাম, ওইটা নিয়ে এক জায়গায় আমি প্রস্থান করতে বসলাম। প্রস্থান করতে বসে তারপরে প্রস্থান করলাম, আর লুঙ্গি পায়জামায় প্রস্থান লাগলো, তারপরে জামায়ও লাগলো। তো জামা খুলে ফেলাইলাম, পায়জামা খুললাম, কিন্তু খোলার পরে আবার পড়তে হইবে এই জিনিসটা আমি আর পারি নাই। ঠান্ডায় এনে শুয়ে বললাম, আর পায়ে শিকল দিলাম। পায়ে শিকল দিয়া তারপরে আমার এটা কেন করতেছি এইটার কোনো চিন্তা ভাবনা কিছুই আমার নাই, খালি যা মাথায় আসতেছে তা করতেছি। এক পর্যায়ে আমি চিন্তা করেন দর্শক, যা মাথায় আসছে তাই করছে। তার মনে হয়েছে এটা করলে ভালো হয়, এটা ভালো হবে, মানে অনেকটা মানে নিজেকে যার মাথায় ঠিক নেই শেষ পর্যন্ত সে স্বীকার করলো। আর একটু বলে শুনি শেষ পর্যন্ত সে কি বলতেছে। শুয়ে বললাম, ঠান্ডায় খুবই কাতর হয়ে গেলাম। এরপরে কতক্ষণ যেন আমার ঘুম আসলো। এরপরে সকালে লোকেরা আমার এই হসপিটালে নিল। আমি দেখি যে আমি পঞ্চগড় হসপিটালে আছি। চতুর্দিকে আলিমুলামা আসলো। দেখেন দর্শক, অথচ তার এই যে স্বীকারোক্তি আপনারা শুনলেন এবং সেই স্বীকারোক্তি মোতাবেক সে পঞ্চগড়ে গেল, সেখানে সে শিকল জোগাড় করলো, পায়ে শিকল বাঁধলো এবং সে সেখানে কাপড় চুপড় খুলে, আপনি চিন্তা করেন তার কাপড়ে প্রসাব লাগছে এই জন্য সে পাজামা খুলে ফেলছে, তারপরে তার গায়ের পাঞ্জাবি খুলে ফেলছে। মানে এর অসভ্যতমের তো একটা সীমা আছে। একজন মুফতি
একজন ইমাম, সে কিভাবে এই ধরনের কাহিনীগুলো করে, এবং সে বলতেছে আবার তার মাথা ঠিক নাই, তাকে খেলছে। এত বড় ঘটনা, সে এখান থেকে ওখানে গেল, ওখানে গেল, আবার সেখানে পঞ্চগড় গেল, মানে পুরো জিনিসটা সে একা করেছে। আমার কাছে মনে হয় না এরকম কোনো বিষয়। আপনি দেখেছেন এটার পরে এক জঙ্গি এই আতাউর রহমান বিক্রমপুরী, সে কি ধরনের উদ্ধতপূর্ণ আচরণ এবং হিন্দুদেরকে নিয়ে আচরণ করেছে, কথা বলেছে। এই হুজুরের বক্তব্য শুনে এই হুজুর কিন্তু বলছে যে তাকে হিসেবে নেওয়া হয়েছে, তাকে কলকাতার স্টাইলে কথা বলে এরকম লোক উঠিয়ে নিয়েছে। আমি গতকালকে ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি। তারপরে একটু আপনাদের এখানে দেখাই যে এখানে তারা কি পরিমাণ উদ্ধতপূর্ণ আচরণ করেছিল, সেটা একটু দেখাই এখানে আপনাদের। আমার মাকে এই গাড়ি আমাদের মৌলিক তিন দাবি ইসকন নিষিদ্ধ করা, প্রশাসনের সংস্কার করা, ইসকনের দোষর এবং হাসিনার দোষর। দেখেন, এই জঙ্গি তখন ইসকনকে দোষারোপ করে ইসকনকে নিষিদ্ধ করা, ইসকনের বিরুদ্ধে নানান ধরনের প্রোপাগান্ডা, ইসকনকে যুদ্ধ ঘোষণা করা, ইসকনের হিন্দুদের যেখানে পাবে সেখানে, মানে এভাবে তারা চেষ্টা করেছে একটা ধর্মীয় দাঙ্গা সৃষ্টি করার, কিন্তু যথেষ্ট চেষ্টা করেছে। সেই জায়গা থেকে কিন্তু আমরা বলেছিলাম গতকালকের ভিডিওতে, কিন্তু আমরা বলেছিলাম যে এটা হচ্ছে টোটাল একটা সাজানো নাটক। আমরা যদি দেখি, এই যে এখন আজকে সেই মহিবুল্লাহ স্বীকার করলো যে এই ঘটনাটা তাদের সাজানো, এবং এই ঘটনাটা তারা বুঝে করেনি। এই ঘটনাটা সে বুঝে শুনে এবং নিজের মনে, নিজের ইচ্ছায়, নিজের মতো করেই সে করেছে। সুতরাং এভাবে একটা প্রশাসনের জায়গাতে গিয়ে মানুষকে হয়রানি করে এবং ধর্মীয় উন্মাদনা ছড়িয়ে তারপরে আপনার যে জনগণকে যেভাবে বিভ্রান্ত করেছে, সেই জিনিসটা কিন্তু আমরা খুবই একটা অপ্রস্তুত জায়গার মধ্যে ছিলাম। এবং সারা বাংলাদেশে একটা ধর্মীয় যুদ্ধ বা হিন্দু মুসলিম দাঙ্গারাগার যে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছিল গত কয়েকদিন ধরে, তা কিন্তু আমরা লক্ষ্য করেছি। এখানে আমরা যে জিনিসটা দেখলাম যে তিনি হঠাৎ গায়েব হয়ে গেলেন, পরের দিনে পরিবার অনুসারী চাঞ্চল্যকর অভিযোগ নিয়ে আসলো যে মুফতি মুহাম্মদুল্লাহকে অজ্ঞাত পরিচয়ের লোকজন ব্যক্তি অপহরণ করেছে। 2 দিন পরে পঞ্চগড়ে গ্রামবাসী তাকে দেখতে পান অর্ধনগ্ন অবস্থায়, পায়ে শিকল বাঁধা, পুরো শরীরে ধুলায় মাখা। ছবিগুলো মুহূর্তে ছড়িয়ে পড়ে এবং আপনি দেখেছেন টিকটক, ইউটিউবে বিভিন্নভাবে ছড়িয়ে পড়েছে। কেউ বললেন সরকারের গোয়েন্দা অপহরণ করেছে, কেউ বলছে যে ধর্মীয় নেতারা ভয় দেখানোর চেষ্টা করছে। 24 অক্টোবর তিনি নিজেই টঙ্গী পূর্ব থানায় অপহরণের মামলা দায়ের করেন এবং মামলায় তিনি বিস্তারিত বর্ণনা দেন। দেখেন কত বড় কালপ্রিট সে নিজে মামলা করেছে 24 অক্টোবর। 22 অক্টোবর সকালে সে ফিলিং স্টেশনে দাঁড়িয়েছিল, সেখান থেকে 4-5 জন লোক নাকি তাকে অ্যাম্বুলেন্সে করে তুলে নিয়ে যায়। এই ধরনের ঘটনা সে মামলার বর্ণনায় বলেছে। এবং তাকে কি করা হয়, নেওয়া হয়েছে, চোখ বাঁধে মারধর করা হয়েছে, কোথায় কোথায় গাড়ি থামিয়ে তার উপরে আঘাত করা হয়েছে, পরে অজ্ঞান হয়ে যায়। যখন জ্ঞান ফিরে তখন আর সে দেখে পঞ্চগড়ে। এই অভিযোগ শুনে জনমনের তোলপাড়, একদম বিশাল কাহিনী। সমাজের যোগাযোগ মাধ্যমে ধর্মের শহীদ হিসেবে তুলে ধরার চেষ্টা করে, কেউ কেউ অস্ত্র নিয়ে প্রদর্শন করে যুদ্ধ ঘোষণার ডাক দেওয়ার মতো অবস্থা তৈরি হয়। অপহরণ খবর শুনে পুলিশও নড়েচড়ে বসে, মামলাটি গুরুত্ব সহকারে নেয় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের তদন্তে দায়িত্ব পান অতিরিক্ত পুলিশ কমিশনার তখন তাহিরুল হক চৌহান। তিনি বলে জানাচ্ছিলেন আমাদেরকে যে আমরা ঘটনা ঘটার দিক থেকে তদন্ত শুরু করি, বাদীর বাসা থেকে ঘটনাস্থল পর্যন্ত সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পুলিশ একে একে 36টি সিসিটিভি ক্যামেরা ফুটেজ বিশ্লেষণ করে, আর সেখানে কিন্তু বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। এই মুফতি মহিবুল্লাহ নিজে একা বাসা থেকে বেরিয়ে রাস্তায় হাঁটছেন, পরে এক টঙ্গী থেকে গাজীপুর, তারপর গাবতলী টার্মিনাল পর্যন্ত গেছেন। কোথাও কোনো অ্যাম্বুলেন্স দেখা যায়নি, কোথাও 4-5 জন লোক অজ্ঞাত লোকের ছায়া দেখা যায় নাই। সন্ধ্যা 2টার দিকে দেখা যায় তিনি শ্যামলী পরিবহনের কাউন্টারে গিয়ে পঞ্চগড়গামী বাসের টিকিট কাটছেন। বাসের ইওর নাম্বার, বাসের কোন সিটে গেছেন সেটাও কিন্তু এই পুলিশ কর্মকর্তারা বের করে ফেলছেন। বসেন তিনি। আর বগুড়া পেন্টাগন হোটেলে আবার সিসিটিভি ফুটেজে তাকে দেখা যায় তিনি নামাজ পড়ছেন ও খাচ্ছেন, এবং সেই সময় তিনি অপরাধী ছিলেন না, বরং স্বেচ্ছায় যাত্রা করছিলেন। এই যে ব্যাপারটা দেখেন, তদন্তে গেলে তিনি দেখা যায় তদন্তে দেখা গেল যে তিনি যে সময় অপরাধ দাবি করছেন সেই সময় তিনি আসলে নির্ভয়ে রাস্তায় হেঁটে বেড়াচ্ছেন। সিসিটিভি, বাসের টিকিট, হোটেলের রেকর্ড সবই প্রমাণ দিল অপহরণ নয়, এটা এই যে পুরো জিনিসটা একটা সাজানো সুপরিকল্পিত নাটক। এই মঙ্গলবার রাতে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য প্রথমে তিনি গল্প ঘুরিয়ে বলার চেষ্টা করেন। আমাকে ঘুমের ওষুধ খাইয়ে নেওয়া হয়েছিল, আমি কিছু মনে করতে পারছি না, আমার ঘুমের
এই ধরনের নানান কথা বলতেছিল, কিন্তু পুলিশের হাতে তখন সিসিটিভি, অডিও, ভিডিও প্রমাণের মুখে ভেঙে পড়েন। তখন তিনি আসলে সত্য কথাগুলো বলেন। তিনি তখন বলেন, আমি হাঁটতে গেছি, হাঁটতে হাঁটতে মনে হলো যে আমি কিছু একটা আরো কিছু এগিয়ে যাই। তারপর একটা অটো নিলাম, গেলাম জয়দেবপুর, ওখান থেকে গাবতলী গেছি, তারপর সেখান থেকে বাসে চড়ে পঞ্চগড়ে গেলাম। পুলিশ জিজ্ঞেস করলো, পুলিশ তাদেরকে জিজ্ঞেস করেছে যে তাহলে বাইসাইকেল কেন? উত্তরে সে যেটা জানিয়েছে সেটা একটু আপনাদের বলি। আমি হাঁটতে হাঁটতে ঠান্ডায় কাঁপছিলাম, এক জায়গায় একটা শিকল পাই, আমি সেটা দিয়ে নিজের পা বেঁধে ফেলেছিলাম। তদন্তে আরো জানা যায় তিনি নিজের জামা কাপড় ভিজে গেলে খুলে ফেলেছিলেন এবং ঠান্ডায় মাটিতে পড়েছিলেন। এভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে, আর সেই অবস্থার ছবি পরে অপহরণের প্রমাণ হিসেবে ভাইরাল হয়ে যায়। অতিরিক্ত পুলিশ কমিশনার তাহিরুল হক চৌহান সাংবাদিকদের জানান যে তিনি প্রথমে মিথ্যা বলার চেষ্টা করেছিলেন, কিন্তু প্রমাণের মুখে স্বীকার করেন যে অপহরণ ঘটনাটি সম্পূর্ণ তার নিজের বানানো। দেখেন, এই পুলিশ যদি প্রমাণগুলো না বের করতে পারতো তাহলে এই ঘটনা কিন্তু সে সাজিয়ে রাখতো। ওই জঙ্গি আতাউর রহমান, বিক্রমপুরী, এরা এই নাটক নিয়ে দেশে ধর্মীয় দাঙ্গা বাজানোর চেষ্টা করতো এবং পুলিশ কিন্তু স্বীকার করছে। মানে তার এই স্বীকারোক্তির পরে আসলে পুলিশ বলেছে তিনি কেন এমনটা করলেন, কেউ কি তাকে পরিচিত করছে কিনা, তাকে মানসিক ভারসাম্যহীনের বহিঃপ্রকাশ, এই ধরনের কথা কিন্তু জিজ্ঞেস করছে। এটাতে আসলে এই ঘটনা যেটা দেখা যায় তাতে প্রশ্ন ওঠে যে এটা এমন সাজানো অপহরণের উদ্দেশ্য কি হতে পারে। অবশ্যই এর পিছনে একটা উদ্দেশ্য আছে। আইনজীবীরা বলছে যে এটি দণ্ডবিধি 211 ধারার যে শাস্তিযোগ্য অবতার, কারণ মিথ্যা অভিযোগ বা প্রমাণ জাল করে রাষ্ট্রকে বিভ্রান্ত করা মানে হচ্ছে ন্যায় বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে। একজন জনপ্রিয় আলেমের এমন আচরণ শুধু নৈতিক নয়, আইনগতভাবে ভয়াবহ প্রভাব ফেলতে পারে। এটা আসলে পুরো জিনিসটা আমি যদি আমার বিশ্লেষণে বলি, পুরো জিনিসটা হচ্ছে একটা সাজানো নাটক। এই যে নির্বাচন আছে, নির্বাচনটাকে বানচাল করার জন্য এই এনসিপি, জামাত, জঙ্গি এরা সবাই মিলে একটা নাটক তৈরি করার চেষ্টা করছে যাতে সামনে নির্বাচনটা বানচাল না করা হয় এবং ইউনূস যাতে আরো 5 বছর, 7 বছর, 10 বছর ক্ষমতা থাকতে পারে। এই যারা ফাও খাচ্ছে তাদের ফাও খাটাটা যাতে চলমান থাকে। তো সমাজ বিজ্ঞানীরা আসলে এখন বলতেছে এই বিষয়গুলো নিয়ে যে ঘটনাগুলো ধর্মীয় সমাজে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর একটা উদাহরণ, যেখানে ধর্মীয় প্রভাব এবং সহানুভূতিকে ব্যবহার করে নিজের অবস্থানকে শক্ত করা। মুফতি মহিবুল্লাহর অপহরণের খবর ছড়ানোর পর যেভাবে অনেকে সরকার, পুলিশ, রাষ্ট্রকে দায়ী করে স্ট্যাটাস দিচ্ছে, তাতে বোঝা যাচ্ছে কিভাবে একটা মিথ্যা ঘটনা মুহূর্তে জনমনে প্রভাবিত করতে পারে। তথ্য প্রযুক্তির যুগে কেউ ভাবতে পারেন আমি গল্প বানিয়ে দেই, মানুষ বিশ্বাস করবে, কিন্তু আজকের বাংলাদেশের প্রযুক্তি, সিসিটিভি, ডেটা সেটিং যদি আমরা খুঁজি, প্রত্যেক মিথ্যা গল্প গিট খুলে যাবে, আসলে কয়েকের মধ্যে খুলে যাবে। তো যে ঘটনাটি এই যে ঘটনাটা এটা প্রকাশ পাওয়ার পর সামাজিক যোগাযোগের মধ্যে অনেক মিশ্র প্রতিক্রিয়া আছে। একজন ব্যবহারকারী লিখছেন এখন বুঝলাম অপহরণ নয়, অভিনয় ছিল। আর একজন মন্তব্য করেছেন ধর্মের পোশাক পরে মানুষের বিভ্রান্ত করা সবচেয়ে বড় অন্যায়। অন্য কিছু অনুসারী এখনো বিশ্বাস করতে চাইছেন যে মুফতি এমন নাটক সাজাতে পারেন, এটা তো আসলে অনেকে বিশ্বাস করে না। তবে পুলিশ তথ্য প্রমাণ আর নিজের স্বীকারোক্তি সবকিছু এখন জনগণের সামনে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্মকর্তা বলছেন এই ঘটনাটি বাংলাদেশের তদন্ত ব্যবস্থার একটি শিক্ষণীয় উদাহরণ হিসেবে থাকবে, কারণ এখানে দেখা গেছে ডিজিটাল প্রমাণ হিসাবে সবচেয়ে শক্তিশালী সাক্ষী। কিন্তু মজার জিনিস হচ্ছে যে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে যে মিথ্যা মামলা দিয়েছে সেগুলো কিন্তু পুলিশ তদন্ত করে সত্য ঘটনা বের করতে পারে না। এই ব্যাপারগুলো যেগুলো আসলে সরকার বিভ্রান্ত অবস্থায় পড়বে সেগুলো ঠিকই তারা বের করতে পারে। কোন ধর্মীয় নেতা নিজের অপহরণ নাটক সাজাতে পারেন, এটা মনোবিজ্ঞানীর একটা সম্ভাব্য কারণ আসলে কি হতে পারে। আমরা যদি মনোবিজ্ঞানীদের বা সেখানে দেখি, তাহলে সেখানে কেউ নিজের হারানো প্রভাব মানে প্রভাবটাকে, তার মানে এই যে জঙ্গি বা এই যে এনসিপি, তারা কিন্তু তাদের প্রভাবটা যে হারাই ফেলছে, এই জনগণের কাছে অগ্রহণযোগ্য হচ্ছে, এটাকে ফিরে এনে আসার কিন্তু একটা মনস্তাত্ত্বিক চাপ জনগণের উপরে দেওয়ার চেষ্টা করছে। তার মানে পুরো জিনিসটার পিছনে আমরা মনে করি যে ইউনূস এবং এনসিপি তারা অবশ্যই এর পিছনে জড়িত আছে। এই ঘটনাটা যে আমাদের কাছে কয়েকটা গুরুত্বপূর্ণ শিক্ষা, যেটা হচ্ছে প্রথমত তথ্য প্রমাণে চূড়ান্ত সত্য, সামাজিক যোগাযোগের মাধ্যমে শোনা কথা ঠিক না, বাস্তব প্রমাণের ভিত্তিতে উদ্ঘাটন হবে। দ্বিতীয়, ধর্মীয় পরিচয়ে মিথ্যা গল্প তৈরি করে সহানুভূতি আদায় করা সমাজের বিপজ্জনক দৃষ্টান্ত। এবং এই যে হুজুরগুলা, এই যে এরা যে মুনাফিক চরিত্র, এর পিছনে যে জামাত আছে এটা একদম 100% শিওর, কারণ জামাতই হচ্ছে মুনাফিক এবং মুনাফিকি শিখায় হলো তারা। সুতরাং আমরা যে জিনিসগুলোকে যেটা পাই সেটা হচ্ছে সত্য আসলে কখনো চাপা থাকে না। এই যে দেখেছেন যে শেখ হাসিনাকে যখন 5 আগস্টে যে মিথ্যা প্রোপাগান্ডা দিয়ে একটা নাটক করে জঙ্গি অ্যাটাক করে তাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে, সেই সত্যগুলো কিন্তু আজকে মানুষের কাছে আছে। মানুষ কিন্তু আজকে বুঝতে পেরেছে, অনেকে বলছে যে 5 আগস্টে অবদান রেখে ভুল করেছি, এরকম অনেকেই যারা অবদান রেখেছিল ভুল করেছে। জনগণ এখন বলছে যে শেখ হাসিনাই ভালো ছিল, আগের সরকারই ভালো ছিল। এই কথাগুলো কিন্তু মানুষের কাছে আসছে। তো যাই হোক,
আমাদের কাছে যেটা হচ্ছে যে মহিবুল্লাহর এই অপহরণ নাটক বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসে আলোচিত কেস হিসেবে থাকবে, যেখানে মিথ্যা কাহিনীর চেয়ে বাস্তব প্রমাণই জয়ী হয়েছে। তো এখানে যদি বিষয় হয় যে এই পুরো বিষয়টা যে নাটকটা, এইটা কিন্তু এখন জনগণের সামনে একদম 100% প্রস্ফুটিত হয়েছে। তো সুপ্রিয় দর্শক, একটা জিনিস দেখলেন যে এই জামাত, এনসিপি, এই মুনাফিকের দল এই বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য, অস্থিতিশীল রাখার জন্য, ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার জন্য এবং এই বাংলাদেশকে ধ্বংস করার জন্য হেন কোনো কাজ নাই তারা কিন্তু করছে না। অলরেডি আপনারা দেখেছেন পাকিস্তানি জঙ্গি নেতা আসছে, পাকিস্তানি জেনারেল আসছে, এই নাট চলছে, ইসকনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার মতো কথা আসছে। তার মানে তারা দেশে একটা কেওয়াজ বাতাতে চায়। তো আশা করি দেশপ্রেমিক জনগণ সবগুলোকে প্রতিহত করে এই বাংলাদেশকে পুনরুদ্ধার করবে এবং এই জঙ্গি ইউনূস, পিশাচ ইউনূস, এদেরকে মুক্ত করে, এদেরকে তাড়িয়ে এই দেশে আবার ৭১-এর বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে, এই আশাবাদ ব্যক্ত করি। আমাদের চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। সবাই সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।